আজকে আমি তোকে এমন সাজ সাজাবো যে আর কোনোদিন সাজতে চাইবি না। আমি কালকে সকালে সারা গ্রামে জানাবো যে আমার বউ রাতের আধারে গয়নাকাটি নিয়ে তার আশিকের হাত ধরে পালিয়ে গেছে। সবাই আমার কথা বিশ্বাস করবে। আর তুই, তোর সব শখ, সব রূপ, সব আহ্লাদ এই পুকুরের তলায় অন্ধকারে ডুবে মরবে। যা, তোর শখ নিয়ে তুই চিরদিনের মতো শান্তিতে ঘুমা। জব্বার মোড়ল নীলুকে পুকুরের গভীর পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ ছটফট করার পর নীলুর শরীরটা পানির নিচে তলিয়ে যায়। জব্বার মোড়ল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিশ্চিত হয়ে বাড়ির দিকে চলে যায়। ছি 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 ছি, এটা কোনো মানুষ? এটা তো একটা জানোয়ার। একটা নিরীহ মেয়েকে শুধু তার শখের জন্য এমন করে মেরে ফেললো। হ্যাঁ, আর সেই থেকে নীলুর অতৃপ্ত আত্মা ওই পুকুর ছেড়ে কোথাও যেতে পারেনি। তার না পাওয়া ইচ্ছাগুলোই তাকে প্রেতাত্মা বানিয়ে ওই ঘাটে বন্দি করে রেখেছে। সে এখনো তার শখের জিনিসগুলো খুঁজে বেড়ায়। তাহলে সে কি আমাকেও মেরে ফেলতো চাচা? যদি তুই তার নাগালের মধ্যে যেতি তাহলে হয়তো তাই করতো। না, এটা চলতে পারে না। একটা মেয়ের এত বড় অপমান, এত বড় অবিচারের কোনো বিচার হবে না? তার আত্মাটা বছরের পর বছর ধরে এমন কষ্ট পাবে? চাচা, এই গজব থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে মা, কিন্তু সেই পথ খুব সাহসের, খুব বিশ্বাসের। কি উপায় চাচা? আপনি শুধু বলেন, আমরা সবাই আছি আপনার সাথে। এই অভিশাপ থেকে আমাদের গ্রামের মানুষদের বাঁচাতেই হবে। যে আত্মার যে ইচ্ছা অপূর্ণ থাকে, সেই ইচ্ছাটা পূরণ করতে পারলে সে মুক্তি পায়। নীলুর একটাই শখ ছিল, নতুন বউয়ের মতো করে সাজা। যদি আমরা তাকে সেই সাজে সাজিয়ে দিতে পারি তাহলে হয়তো তার আত্মা মুক্তি পেয়ে যাবে। কিন্তু চাচা, সে তো এখন আত্মা, তাকে আমরা সাজাবো কি করে? আর তার ওই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়ানোর সাহস কার আছে? আমার আছে, আমি যাব তার সামনে। তুই কি পাগল হয়েছিস ফাতেমা? তুই একটা মেয়ে মানুষ হয়ে রাক্ষসীর সামনে যাবি? মেয়ে মানুষ বলেই যাব সেলিম ভাই। সে তো শাকচুন্নি হওয়ার আগে একজন নারী ছিল, একজন অত্যাচারিত নারী। তার মনের কষ্টটা হয়তো আমি আপনাদের চেয়ে একটু বেশি বুঝবো। আমি তার সাথে গিয়ে কথা বলবো। আমি তাকে বোঝাবো যে আমরা তার শত্রু না। চাচা, আমাকে কি করতে হবে আপনি সব খুলে বলুন। তোর সাহস দেখে আমি ভরসা পেলাম মা। তাহলে শোন, আগামী অমাবস্যার রাতে তার শক্তি যেমন সবচেয়ে বেশি থাকবে, তেমনি তার মনের কষ্টটাও সবচেয়ে বেশি থাকবে। ওই রাতেই আমাদের যেতে হবে। তার জন্য জোগাড় করতে হবে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, 1 ডজন সবুজ কাচের চুড়ি, 1 শিশি আলতা, আর কিছু তাজা বেলি ফুলের মালা। কিন্তু আমার তো ওখানে যাওয়ার কথা ভাবতেই গা কাঁপে। তোকেও যেতে হবে হাশেম, কারণ সে তোকেই ফেরিওয়ালা বলে ডাকছিল। তুই নিজের হাতে তার জিনিসগুলো দিলে সে হয়তো বিশ্বাস করবে। তোকে নিজের ভয়ের সাথে লড়তে হবে। আমি আর ফাতেমা তোর সাথে থাকবো। আর বশির, সেলিম, তোমরা মশাল নিয়ে ঘাটের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যদি কোনো বিপদ আপদ দেখো তাহলে এগিয়ে আসবে। ফাতেমা হাসিম আর আফজাল চাচা নিঃশব্দে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। হাসিমের হাতে একটা কাপড়ের পুটলিতে সব জিনিসপত্র। চাচা, আমার বুকটা ধড়ফড় করছে। ভয় পেও না হাসিম ভাই, চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকো। আমরা তো একটা ভালো কাজ করতে এসেছি, একটা আত্মার মুক্তির জন্য কাজ করছি। চুপ, সবাই থামো। বোন, নীলু বোন। মূর্তিটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকায়। আবার এসেছিস? এত সাহস তোদের? আমাকে শান্তিতে থাকতে দিবি না? যা, জান নিয়ে ভাগ এখান থেকে, নইলে আজকে তোদের 3 জনের লাশও কেউ খুঁজে পাবে না। আমরা তোমাকে জ্বালাতন করতে আসিনি বোন, আমরা তোমার মনের কষ্ট দূর করতে এসেছি, তোমার অপূর্ণ শখ পূরণ করতে এসেছি। শখ? আমার কোনো শখ নেই। আমার সব শখ ওই জব্বার মোড়লে পুকুরের তলায় ডুবিয়ে দিয়েছে। তোরা আমাকে কি দিবি? যা, আমার চোখের সামনে থেকে দূর হ। এই দেখো বোন, তোমার জন্য এনেছি। তুমি না একটা লাল শাড়ি পরতে চেয়েছিলে?